আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ঢাকা ১৭ আসনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান। গুলশান, বনানী, বারিধারা ক্যান্টনমেন্ট আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ। এনসিপি ও এলডিপিকে সঙ্গে নিয়ে জামায়াত জোট এখন 10 দলের। শিগগিরই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করবেন জামায়াত আমির। দেশ জুড়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন সোমবার। দিনাজপুর ৩ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা। জটিল অসুস্থ বেগম খালেদা জিয়ার চিকিৎসায় দেশি বিদেশি চিকিৎসক। এবং হাদি হত্যা মামলার চার্জশিট 10 দিনের মধ্যে দেয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বিচার শেষ হবে আশা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে এবং শুরুতেই থাকছে জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। ঢাকা ১৭ আসনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে সংসদ নির্বাচনে প্রার্থী হতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আর কোনো বাধা থাকল না। নাজিব বেগের রিপোর্ট। দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন শেষে দেশে ফিরে শনিবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্পন্ন করেন ভোটার নিবন্ধন কার্যক্রম। ঢাকা ১৭ আসন থেকে ভোটার আবেদন করেন তিনি। শনিবারই তারেক রহমানের এনআইডি প্রস্তুত হয়। তবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য অপেক্ষা ছিল নির্বাচন কমিশনের অনুমোদনের। বিকালে তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন বলে জানায় ইসি। রোববার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধি দল। পরে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জামায়াতের সাথে জোট গঠনে এনসিপির সিদ্ধান্ত তাদের ঘোষিত আদর্শের সঙ্গে যায় না। তাদের এই সিদ্ধান্ত না, তাদের এই ভাবনার সঙ্গেই দ্বিমত পোষণ করে তাদের অনেক নেতৃবৃন্দ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ মনে হয় যেন তাদের ঘোষিত আদর্শ বা ঘোষিত ভাবনার সঙ্গে তাদের এই নতুন চিন্তা এটা বোধহয় যাচ্ছে না আর কি। আরপিওতে না থাকা সত্ত্বেও মনোনয়নপত্র জমা দেওয়ার কাগজপত্রে সন্তানের সম্পদের হিসাব জমা দেওয়ার বিষয়টি জটিলতা সৃষ্টি করছে। এ বিষয়ে সিইসির সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। এনসিপি ও এলডিপিকে সঙ্গে নিয়ে 8 দলীয় জোট এখন 10 দলের নির্বাচনী জোটে পরিণত হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শিগগিরই দলগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে 300 আসনে প্রার্থী দেবে এই জোট। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। বিভিন্ন দাবিতে রাজপথের আন্দোলন করে আসছে জামায়াতে ইসলামী আন্দোলন সহ 8টি সমমনা দল। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতার জোট করে এই 8 দল। এবার এই জোটে যুক্ত হলো বিএনপি থেকে বের হয়ে আসা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের এলডিপি ও তারুণ্যের দল জাতীয় নাগরিক পার্টি। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ন্যায় এবং ইনসাফের ভিত্তির উপর সমাজকে দাঁড় করানোর জন্য 1 দফা 3 দফা 5 দফা 7 দফা 9 দফা 10 দফা 11 দফা 12 দফা 13 দফা 14 দফা 15 দফা 16 দফা 17 দফা 18 দফা 19 দফা 20 দফা 21 দফা 23 দফা 24 দফা 25 দফা 26 দফা 27 দফা 28 দফা 29 দফা 30 দফা 31 দফা 32 দফা 33 দফা 34 দফা 35 দফা 36 দফা 37 দফা 38 দফা 39 দফা 40 দফা 41 দফা 42 দফা 43 দফা 44 দফা 45 দফা 46 দফা 47 দফা 48 দফা 49 দফা 50 দফা 51 দফা 52 দফা 53 দফা 54 দফা 55 দফা 56 দফা 57 দফা 58 দফা 59 দফা 60 দফা 61 দফা 62 দফা 63 দফ
অঙ্গীকার নিয়ে
আপনারা জানেন এতদিন ধরে 8টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম। এই দলগুলোর সকলেই এখানে উপস্থিত আছেন প্রতিনিধিরা। তার সাথে আলহামদুলিল্লাহ আজকে আরও 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি। জোটে কে কত আসন পাচ্ছে এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে জামাতের আমির বলেন, আরও কয়েকটি দল এ জোটে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও বর্তমান বাস্তবতায় আর কাউকে নেওয়া যাচ্ছে না। যেহেতু 2টা দল একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের সাথে তারা মিলিত হয়েছেন, আরও অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন, বাট এই প্রক্রিয়ায় এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দুরূহ হয়ে গেছে। অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না। আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি, কিন্তু জাতীয় জীবনে ইনশাল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করব। সংবাদ সম্মেলনে 9টি দলের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও এনসিপি আলাদা সংবাদ সম্মেলন করে নতুন এই জোটে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানান জামাতের আমির। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জামায়াতের সাথে জোট নৈতিক বা আদর্শিক জায়গা থেকে নয়, বরং এটি একটি নির্বাচনী সমঝোতা। হাদি হত্যাকাণ্ডে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বৃহত্তর ঐক্যের পথে নিয়ে গেছে এনসিপিকে। এনসিপির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, জামায়াতের সাথে জোটের সিদ্ধান্তে যারা পদত্যাগ করেছে সেটি একান্তই তাদের ব্যক্তিগত বিষয়। সোমবার আসন বন্টন ও প্রার্থী চূড়ান্তের ঘোষণা দেয়া হবে বলেও জানান নাহিদ ইসলাম। আমরা জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা 8 দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা 8 দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের যে প্রার্থীর বিষয়টা আছে সেটা আমরা চূড়ান্তভাবে আপনারা ঘোষণা দিব এবং সমঝোতায় আমাদের যে প্রার্থী তারাই নমিনেশন ফর্ম জমা দিবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 থেকে নির্বাচন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। বিএনপির জামায়াতের অনেক প্রার্থী আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে নির্বাচন বানচালে একটি গোষ্ঠীর তৎপরতা নিয়ে আশঙ্কা প্রকাশ করে ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি প্রার্থীরা। রিপোর্ট রোকসানা আমিনের। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার বাকি আর মাত্র একদিন। তাই মনোনয়ন ফর্ম সংগ্রহ ও দাখিল করতে রোববার সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলসহ স্বতন্ত্র প্রার্থীদের ভিড় ছিল সেগুনবাগিচা বিভাগীয় কমিশনার কার্যালয়ে। ঢাকা 17 আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার মহোদয় এবং তার যারা কর্মকর্তা আছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমি ফর্মটা তাদের কাছ থেকে গ্রহণ করছি এবং আপনাদের কাছেও তার পক্ষ থেকে দোয়া কামনা করছি। ঢাকার 13টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপির বিভিন্ন আসনের প্রার্থীরাও মনোনয়ন ফর্ম জমা দেন। ঢাকা 10 অন্যরা যারা নির্বাচন করতে চায় সবাইকে স্বাগত। আমরা চাই এটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হোক। শঙ্কা রাজনীতি আছে, বাংলাদেশের নির্বাচনও আছে, একটা গোষ্ঠীও আছে তারা নির্বাচন ভণ্ডুল করতে চায়, নির্বাচনটা তারা আপনার নস্যাৎ করতে চায়, গণতন্ত্রের উত্তরণ চায় না, এই শক্তি সক্রিয় আছে। কিন্তু মনে রাখতে হবে এই চ্যালেঞ্জ রাজনৈতিক নেতাদেরকে সাহসের সাথে মোকাবেলা করতে। গণতন্ত্রটাকে পুনরুদ্ধার করে একটি ইনক্লুসিভ বাংলাদেশ করতে হবে। তো সেইটাতে আমি মনে করি যে অন্য যে কোনো ষড়যন্ত্র সেখানে ব্যর্থ হয়ে যাবে, এটি আমি মনে করছি। তো আমরা তরুণদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা দয়া করে ভোট কেন্দ্রে যাবেন। আমরা চাই যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক। দেশি বিদেশি বেশ কিছু ষড়যন্ত্র রয়েছে। আমরা গণতান্ত্রিক একটি দল এবং গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ভিন্ন মত এবং ভিন্ন মতের মাধ্যমেই এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমেই আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছি। মনোনয়ন ফর্ম জমা দিলেন জামায়াতে ইসলামী, বাম দলগুলো ও স্বতন্ত্র প্রার্থীরাও। জোটের পক্ষে প্রথম জমা দিচ্ছি এবং আমরা আশাবাদী নির্বাচনকে যদি বানচাল করা, নির্বাচনে প্রভাব খাটানোর কোনো প্রক্রিয়ায় কেউ যায়, এই সন্তানদের সঙ্গে তারা যেন
আর কোনো বেইমানি না করে। সোমবার মনোনয়ন ফর্ম দাখিলের শেষ দিন। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন সোমবার। প্রত্যেকে নিজ নিজ এলাকায় মনোনয়নপত্র উত্তোলন ও জমা দিচ্ছেন। বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী 1 আসনে রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে সময় তার সঙ্গে ছিলেন দলীয় নেতাকর্মীরা। রাজশাহী 1 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শরীফুদ্দিন। এর আগে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী হয়ে 44 জন মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন। চাঁদপুর 3 আসনে মনোনয়নপত্র নিয়েছেন জামায়াতে ইসলামের সংসদ সদস্য প্রার্থী। একই আসনে শনিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। চুয়াডাঙ্গার 2টি আসনে বিভিন্ন দলের হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 8 প্রার্থী। নড়াইল 2 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি প্রার্থী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর জানাতে সেখানে আছেন পরাগ আজিম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। পরাগ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কোনো তথ্য আপনার কাছে আছে কিনা আমাদেরকে জানাবেন। তাহমিনা, আমার কাছে আসলে নতুন কোনো তথ্য নেই। গতকাল রাত 12:30টায় মেডিকেল বোর্ডের সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন যেমনটি বলেছিলেন যে বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটময় একটি সময় পার করছেন এবং তার শারীরিক অবস্থা আসলে অত্যন্ত জটিল। তো এই বিষয়টি বলার পরে আসলে আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু তারপর থেকে এই এভারকেয়ার হসপিটালের সামনে পালাক্রমে সবগুলো গণমাধ্যমই কাজ করছে শারীরিক অবস্থা জানার জন্য। তো একটু আগে আমি বলতে পারি যে রাত ঠিক 11টার দিকে বেগম খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রবেশ করেছেন এভারকেয়ার হসপিটালে এবং তিনি তার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী এবং পুলিশের এসকর্টে তিনি হসপিটালে প্রবেশ করেছেন। তিনি কখন বের হবেন সেটা আসলে আমাদের জানা নেই এবং এই ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের পরে মেডিকেল বোর্ডের কোনো সদস্য ডাক্তার কিন্তু গণমাধ্যমে কোনো ব্রিফ করেননি, অর্থাৎ তার শারীরিক অবস্থার হালনাগাদ সম্পর্কে কিছু জানাননি। কাজেই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে এই মুহূর্তে কেমন আছে সেটি আমরা বলতে না পারলেও এটুকু বলতে পারছি যে যেহেতু এত রাতে জনাব তারেক রহমান আবার তার মাকে দেখার জন্য প্রবেশ করেছেন, কাজেই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যে খুব ভালো এমনটাও বলা যাচ্ছে না। কিন্তু আসলে কতটুকু খারাপ বা কী অবস্থা সেটি আসলে যদি এভারকেয়ার হসপিটাল থেকে কেউ বের হয়ে কোনো ডাক্তার বা মেডিকেল বোর্ডের সদস্য বা বিএনপির শীর্ষ পর্যায়ের কেউ যদি গণমাধ্যমে জানান তাহলে আমরা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। তাহমিনা। পরাগ, আপনাকে ধন্যবাদ। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় তিনি এই নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে তথ্য ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধকে কঠোরভাবে মোকাবেলা করতে হবে। তিনি বলেন, সরকার সব ধরনের নাগরিক সেবাকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছে। ইতোমধ্যে অনেক সেবা দেশে ও বিদেশে অনলাইনে দেয়া হচ্ছে। দেশে ফিরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আজ প্রথম অফিস করলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। তারেক রহমান আশায় নেতাকর্মীরা উজ্জীবিত জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্যরা বলেছেন, সাংগঠনিক বিষয় ও সংসদ নির্বাচন নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে তাদের আলোচনা হয়েছে। রিয়াজ ইসলামের রিপোর্ট। 2008 সাল থেকে 2025 সময়ের হিসেবে প্রায় 1.5 যুগ। দেশে ফিরে আসার ঠিক 4 দিন পর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। পরে বৈঠক করেন দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে। বৈঠকের আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান বিএনপির সিনিয়র নেতারা। আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা
সিদ্ধান্ত নিয়েছি আমরা ওখানে বসে এতক্ষণ পর্যন্ত সাংগঠনিক দেশের গণতন্ত্র, দেশের আগামী দিনে নির্বাচন, এইসব ব্যাপারে আলাপ আলোচনা। প্রথমবারের মতো আজকে আমাদের ওনার চেয়ারপারসনের অফিসে উনি আসছেন এখানে, এটা তো অনেক বেশি আমাদের জন্য বড় পাওয়া এবং আনন্দের বিষয়। ঢাকার পরিবেশ নিয়ে কথা হয়েছে, এই যে এখানে যে দূষিত ঢাকা এটা নিয়ে আলাপ হয়েছে এবং ঢাকার ট্রাফিক নিয়ে আলোচনা হয়েছে। তিনি যখন সামনে আসছেন আমাদের নেতা কর্মীদের মনোবল বলেন আর যেটি বলেন অথবা কমিটমেন্ট বলেন সেটা অনেক বড় হয়ে গেছে, অনেক উচ্চ মার্গে গেছে। যুক্তরাজ্যে 1.5 যুগের নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফেরার পর থেকেই নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন তারেক রহমান। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। দিনাজপুর 3 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির নেতারা। সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে বেগম খালেদা জিয়ার মনোনয়ন জমা দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি, সহ সভাপতি মোকাররম হোসেন, খালেকুজ্জামান বাবু, মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হীরা, আনিসুল হক বাদশাহ, আমিনুল ইসলাম মুন্না, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন মণ্ডল বকুল, বিএনপি নেতা ও দিনাজপুর চেম্বারের সভাপতি আবু বকর সিদ্দিক সহ দলীয় নেতাকর্মীরা। এবারে অন্যান্য সংবাদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট 10 দিনের মধ্যে দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার সহযোগী আলমগীরকে পালিয়ে যেতে সহযোগিতা করা 2 ভারতীয় নাগরিককে মেঘালয় পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছে ডিএমপি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার সন্তোষজনক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত জানানো হচ্ছে না বলে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে জানান তিনি। মামলাটি তদন্তের শেষ পর্যায়ে রয়েছে। আগামী 10 দিনের মধ্যে 7ই জানুয়ারি 2026 এই মামলায় চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশা করছি। আমি সবাইকে এই বিষয়ে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। যারা এর পিছনে জড়িত রয়েছে তাদের নাম, ঠিকানা সহ পূর্ণাঙ্গ তালিকা জনসম্মুখে উন্মোচন করতে পারবো ইনশাল্লাহ। এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি ভাইয়ের হত্যার বিচার সম্পূর্ণ করা হবে ইনশাল্লাহ। ওসমান হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার সহযোগী আলমগীরকে ভারতে পালিয়ে যেতে সহায়তা করা 2 ভারতীয় নাগরিক পূর্তি ও স্বামীকে মেঘালয় পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছে ডিএমপি। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে পুত্তি এক ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাদেরকে হস্তান্তর করে। স্বামী মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে, সেই শহরে তাদেরকে পৌঁছে দেয়। রাজনৈতিক দলগুলো সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে এমন খবর আছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন রাজনৈতিক দলে কিছু নেতাকর্মী ভালোভাবে না জেনে ফ্যাসিস্টদের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের তাদের দলে স্থান দিচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। এ বিষয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অনুরোধ করব, এসব খোলস পাল্টানো দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে এদের থেকে দূরে থাকুন। প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এবার যাচ্ছে অন্যান্য সংবাদে। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর 2 আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার দুপুর 2টার দিকে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এই সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহিন সহ অন্যরা। এখন পর্যন্ত জেলার 4টি নির্বাচনী আসনে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে 35 জন তাদের মনোনয়নপত্র তুলেছেন। ইনশাআল্লাহ নাটোরের মানুষ অতীতে যেভাবে আমাকে 3বার ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে, এরকম মানুষের সে প্রত্যাশা করি নাটোরের মানুষের কাছে। নাটোরের মানুষ আমাকে নিয়ে যে স্বপ্ন নাটোরের উন্নয়নের জন্য
ইনশাআল্লাহ সেই স্বপ্ন আমি বাস্তবায়ন করার জন্য আমি আপনাদের মাধ্যমে নাটোরের মানুষের কাছে আবারও অঙ্গীকার। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, দেশ ও জাতির সেবায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী সব সময় নিয়োজিত। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং সমাপনী কুচকাওয়াজে যোগ দিয়ে তিনি আরও বলেন, দেশের ক্রান্তি লগ্নে বিমান বাহিনী কাজ করে যাচ্ছে। সমাপনী কুচকাওয়াজে সেনা, নৌ ও বিমান শাখার বিএনসিসি ক্যাডেটরা অংশগ্রহণ করেন। বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পেইন 2025-এর সমাপনী কুচকাওয়াজ সাভারে বাইপাইলে বিএনসিসি অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে 20 ডিসেম্বর শুরু হওয়া এই ক্যাম্পিংয়ের সমাপনী আয়োজনে সেনা, নৌ ও বিমান বাহিনীর শাখার মোট 574 জন বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। প্রধান অতিথি বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করেন বিমান বাহিনী প্রধান। বিভিন্ন প্রয়োজনে অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে দেশ গঠন ও আত্মমনোবতার সেবায় বাংলাদেশ বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিমান বাহিনীর সদস্যগণ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিমানবন্দর সমূহের সকল ফ্লাইট কার্যক্রম স্থিতিশীল রাখা এবং বিমানবন্দর সংলগ্ন এলাকায় নিরাপত্তা বজায় রাখার মাধ্যমে বদলে দিয়েছে বিমানবন্দর সমূহের সেবা কার্যক্রমের দৃশ্যপট। পরে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে বিএনসিসি ক্যাডেটরা। জাকি আক্তার, চ্যানেল আই, সাভার। এবার নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। গৃহযুদ্ধ আর তীব্র বিতর্কের মধ্যে মিয়ানমারের সাধারণ নির্বাচনে প্রথম ধাপের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। জান্তা সরকারের অধীনে ভোট গ্রহণে একদিকে যেমন ছিল কম ভোটার উপস্থিতি, অন্যদিকে আন্তর্জাতিক মহলেও আছে নানা সমালোচনা। এমনকি জান্তা সরকার বিরোধী দলগুলোকে নির্বাচনে অংশ নিতে না দেয়ায় সেনা সমর্থিত দলের এক প্রকার জয় নিশ্চিত। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। মিয়ানমারে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে 2021 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে আয়োজিত প্রথম সাধারণ নির্বাচন। গৃহযুদ্ধ, দমনপীড়ন, বিশ্বাসযোগ্যতা ও সংকটের মধ্যেই 330টি নির্বাচনী এলাকার মধ্যে প্রায় 1/3 ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কম ভোটার উপস্থিতি ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই জান্তা সরকার বলছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। এই ভোট দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। রোববার প্রথম ধাপে ভোট গ্রহণ হয় সীমিত এলাকায়। আগামী 11 ও 25 জানুয়ারি আরও 2 ধাপে ভোট হবে, যদিও অনেক এলাকায় সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে নেই। কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিনা শর্তে জেল থেকে মুক্তি দিলেও নোবেলজয়ী অং সান সুচি এখনও আটক রয়েছেন। তবে জান্তা বিরোধী কোনো দল এই নির্বাচনে অংশ নিতে পারেনি। এছাড়া সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসিকে ভেঙে দেওয়া হয়েছে। রাজধানী নাইপিদোতে ভোট দেন জান্তা প্রধান মিন অং হেলাইং। ভোট দিয়ে সাংবাদিকদের বলেন, সংসদে বসলে নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। সুব্রত গাইন, চ্যানেল আই। এবারে রয়েছে কৃষি সংবাদ। বিদেশে আলু রপ্তানি সহজলভ্য করতে কাজ শুরু করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। দিনাজপুরে বীজ আলু উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন বিএডিসির চুক্তিবদ্ধ চাষিরা। আমন ধান কাটার পরই বিস্তীর্ণ জমিতে শুরু হয়েছে বীজ আলুর রোপণ কার্যক্রম। বিস্তারিত শাহ আলম শাহীর রিপোর্টে। দিনাজপুরের বিরল উপজেলার পুটিয়া গ্রামে আলু রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক মতিউর রহমান। এবার 30 হেক্টর জমিতে স্টাডিজ ও সান্ত্বনা জাতির বীজ আলু রোপণ করেছেন তিনি। আমাদের বিএডিসির যারা নীতি নির্ধারক আছে ওনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের যে মূল্যটা নির্ধারণ করে সেই মূল্যটা সঠিকভাবে যেন নির্ধারণ করা হয় এবং আমাদের কৃষক প্রতিনিধি রাখে যেন মূল্যটা নির্ধারণ করা হয়। শুধু মতিউর রহমান নয়, দিনাজপুরের অসংখ্য কৃষক এখন বীজ আলু রোপণে ব্যস্ত সময় পার করছেন। এই লেবার খরচ, এই আলুর বীজের খরচ, এগুলার দাম যদি আপনারা যদি না করে দেন তাহলে আমাদের কি
কিভাবে আমরা পারবো? আলু দাম দিছে, সেই আলু তো দাম লস খাওয়া হয়েছে, সেই রেট যদি এইবারও দেওয়া হয় তো এইবারও আলুর লস খাওয়া হবে। এবারে যে এত লোকজন লাগাইছি, এখন আলু লাগাচ্ছি, এখন দেখা যাচ্ছে আলু উঠার পরে কি রেট দিচ্ছে না দিচ্ছে সরকার। দেখতে আকর্ষণীয় স্টাডিজ ও সান্ত্বনা আলুর চাহিদা রয়েছে দেশব্যাপী। রোগ প্রতিরোধী এবং অধিক ফলন হওয়ায় সারা দেশে কৃষক পর্যায়ে এ জাতির বীজ আলু ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। আমরা যে এই বীজটা করতেছি, এখানে ভিত্তি বীজ, এটা পরবর্তী নেক্সট 3 সিজন এটা ব্যবহার হবে। তার মানে আমি যদি এখানে 8 টন বীজ পাই, দেখা যায় যে এটা 24 টন বীজ আমাদের হিসাব ধরে সামনে এগিয়ে যেতে হবে। এই বীজটা আমাদের বিশেষ করে দিনাজপুরের বীজের যেহেতু চাহিদা বেশি, এই বীজটা আমাদের বাংলাদেশের সব অঞ্চলেই ছড়িয়ে যায়। এবছর দিনাজপুরে 47,200 হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। এর মধ্যে 1,500 হেক্টর জমিতে বিএডিসির বীজ আলু উৎপাদনের জন্য চাষিদের বীজ সরবরাহ করা হয়েছে। বিএডিসি চুক্তিবদ্ধ চাষি মতিউর রহমান বীজ আলু চাষে ব্যস্ত হয়ে পড়েছেন। তার এই চাষকৃত বীজ আলু দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে এমনটাই মন্তব্য করছেন কৃষিবিদরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। টাঙ্গাইলের মধুপুর গড়ের লিজ দেয়া বিস্তৃত বনাঞ্চল বেদখল হয়ে গেছে। লিজের জমির পাশাপাশি বেদখল হচ্ছে বনের জমিও। দিন দিন সংকুচিত হয়ে পড়েছে মধুপুর শালবন। বেদখল হওয়া বনভূমি উদ্ধারের দাবি পরিবেশবাদীদের। মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। বিভিন্ন সময় মধুপুর বনের 10,365 একর জমি সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানকে লিজ দেয় সরকার। এসব জমি আবারও ব্যক্তি মালিকানায় লিজ দেওয়ায় হুমকিতে পুরো শালবন। রাবার বাগান কর্তৃপক্ষ বিএফডিসি এবং বিমান বাহিনীর ব্যবহারের জন্য বরাদ্দ জমির একটি বড় অংশ বনায়নের পরিবর্তে ব্যক্তি মালিকানাধীন লিজ দেওয়ার পাশাপাশি চলছে চাষাবাদ। রাবার বাগান করছে, যে কালাই ক্ষেত করছে, আগেও মনে করুন টাকে টিকে হলুদ মলুদ যাই কিছু করছে। আমাদের এলাকার যে ঝুমুক টুমে গেছে আর ওইখানে কাজ করে পেয়ারা বাগান, হরি বাগান, কলা বাগান এগুলি আরো চারপাশ করছে। এসব জমি ফেরত নিয়ে বনের বাস্তুসংস্থান পুনরুদ্ধারের পরিকল্পনা করছে বন বিভাগ। যে 45,000 একর জায়গার সামগ্রিকভাবে শালবন পুনরুদ্ধার করব, সেটা আমাদের এই 4,500 একরও যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে এটা অনেকাংশে এটার একটা শালবন পুনরুদ্ধার কার্যক্রম হিসাবে একটা সফল হবে। মধুপুর শালবন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঐতিহ্য। বেদখল হওয়া বনের জমি পুনরুদ্ধার করে বনের আদিরূপ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার দাবি পরিবেশবাদীদের। টাঙ্গাইলের মধুপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড কঙ্কা, গ্রি ও হাইকোর পণ্য নিয়ে রাজধানীর মোহাম্মদপুর শ্যামলী লিংক রোডে নতুন সেলস ও ডিসপ্লে সেন্টার চালু করেছে ইলেকট্রো মার্ট। অনুষ্ঠানে গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ, ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সেন্টারের উদ্বোধন করেন। গ্রি এয়ার কন্ডিশনার, কঙ্কার ইলেকট্রনিক্স ও হাইকোর পণ্যের মান, সাশ্রয়ী মূল্য ও বিক্রয়োত্তর সেবার কারণে দেশে গ্রাহকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। উদ্বোধন উপলক্ষে মোহাম্মদপুরবাসীর জন্য রয়েছে বিশেষ ছাড় ও সহজ কিস্তি সুবিধা। বিএনপির সাথে জাতীয় পার্টির জোট নয়, আসন সমঝোতা হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, বিএনপি ও জাতীয় পার্টি উভয় দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছে। বিএনপি আগ্রহ প্রকাশ করলে এবং জাতীয় পার্টি তা সুবিধাজনক মনে করলে তবেই হতে পারে আসন সমঝোতা। নগরীর সেনপাড়ার স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদের তিনি এইসব কথা বলেন। এই সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এস.এম. ইয়াসির, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সহ স্থানীয় নেতাকর্মীরা। আমরা কালকে নমিনেশন পেপার সাবমিট করছি, আমরা যতটুকু পারছি করছি, তারাও করছি। এখন একবার নমিনেশন হয়ে গেলে ওইভাবে সরাসরি কোনো জোট করার সুযোগ থাকবে না। ওনারা যদি কোনো জায়গায় বলেন যে এই জায়গায় আপনাদের ক্যান্ডিডেট উইক আছে, আপনারা আমাদের সাপোর্ট দেন, আমাদের কোনো জায়গায় যদি তারা বলে করে আমাদের কিছু ভোট দিলে আপনার ক্যান্ডিডেট পাস করবে, আমরা এই ধরনের আলাপ আলোচনা করতে পারি যদি ওনারা চান এবং আমরা যদি সুটেবল মনে করি। আমরা যদি মাঠে যাওয়ার পরে যদি আমাদের ক্যান্ডিডেটকে গুলি করে মেরে ফেলা হয়, আমাদেরকে যদি এরকম কোনো পজিশনে করা হয়, তখন আমাদেরকে চিন্তা করতে হবে। তাতে না হলে আমরা শেষ পর্যন্ত থাকবো
এবং যতগুলো ওনারা করতে চাচ্ছেন একতরফা নিজস্ব সাজানো নাটক, সেই নির্বাচন প্রতিটি কথা আমরা বিশ্ববাসীর কাছে তুলে ধরব। প্রথমবারের মতো পরিচ্ছন্নতা কর্মীদের জন্য স্বাস্থ্য বীমা কার্যক্রম চালু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। প্রথম ধাপে ২,৪৬৭ জন পরিচ্ছন্নতা কর্মীকে এই স্বাস্থ্য বীমার আওতায় আনা হয়েছে। রোববার গুলশানের নগর ভবনের স্বাস্থ্য বীমা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। সভাপতিত্ব করেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর ABM শামসুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, সাজেদা ফাউন্ডেশনের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলুল হক সহ অন্যরা। এই স্বাস্থ্য বীমার আওতায় রাজধানীর ৪০০টিরও বেশি বেসরকারি ক্লিনিকে ৫০% ছাড়ে চিকিৎসা সেবা পাবেন পরিচ্ছন্নতা কর্মীরা। কোনো কর্মীর মৃত্যুবরণ করলে এককালীন ৩০,০০০ টাকা সহায়তা পাবে পরিবার। অনুষ্ঠান শেষে পরিচ্ছন্নতা কর্মীদের হাতে স্বাস্থ্য বীমা কার্ড তুলে দেওয়া হয়। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল দিয়ামনি কমিউনিকেশন আইকনিক স্টার অ্যাওয়ার্ড। রোববার রাজধানীর কাকরাইল IDEB ভবন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে দিয়ামনি কমিউনিকেশন। পুরস্কার পেলেন চ্যানেল এর সিনিয়র ক্যামেরাম্যান মোহাম্মদ রাসেল, বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি কামরুল হাসান দর্পণ সহ অনেকেই। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সঞ্চালনা করেন তমার রশিদ। অতিথি ছিলেন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, অভিনেত্রী রেনু রোজিনা সহ অন্যরা। দিয়ামনি কমিউনিকেশন দীর্ঘদিন ধরে নির্যাতিত নিপীড়িত নারীদের জন্য নানামুখী উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে গবেষণা করে শিশু অধিকার পরিস্থিতি ২০২৫ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়। স্ক্যান বাংলাদেশ ও সচেতন সংস্থা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচেতন সংস্থার সাধারণ সম্পাদক শাকিলা পারভিন। মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আরজু আরা বেগম সহ সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। প্রতিবেদনের সুপারিশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সব রাজনৈতিক দলের ইশতেহারে শিশু অধিকার নিশ্চিত করার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার রাখার আহ্বান জানানো হয়েছে। জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হল সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন। সকালে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সমাবর্তনের আয়োজন শুরু হয়। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের স্প্রিং ২০২১ থেকে সামার ২০২৫ পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা অংশ নেন। এবারের সমাবর্তনে ১৩ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর গোল্ড মেডেল ও ৮৩ জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করা হয়। আয়োজনে ছিলেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান, অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মেসবাউদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা। আপনারা নতুন প্রজন্ম যদি প্লাস্টিক ব্যবহার না করেন, পলিথিন শপিং ব্যাগ ব্যবহার না করেন এবং আপনার নিজের গাড়ির চালককে বলেন হর্ন না বাজাতে, তাহলেই সমাজে পরিবর্তনের ক্ষেত্রটা সুদৃঢ়ভাবে প্রস্তুত করা যাবে। এবং আপনারা হচ্ছেন প্রকৌশলগত বিদ্যা আছে এমন একটা জাতি, আপনারা এই জিনিসটা মূল্যবোধ হিসাবে ধারণ করবেন। যে গভীরে অন্যায় প্রবেশ করেছে, একটি গণ অভ্যুত্থান তোমাদেরকে হাদির মতো তৈরি করুক। তোমরা সংগ্রামের মধ্য দিয়ে একটা নতুন সমাজ ব্যবস্থার দিকে এগিয়ে যাও। সংবাদ শেষ করব ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে ঢাকা ১৭ আসনে ভোটার তালিকার অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান। গুলশান, বনানী, বারিধারা ক্যান্টনমেন্ট আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ। এনসিপি ও এলডিপিকে সঙ্গে নিয়ে জামায়াত জোট এখন 10 দলের। শিগগিরই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করবেন জামায়াত আমির। দেশ জুড়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন সোমবার।
দিনাজপুর ৩ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা। জটিল অসুস্থ বেগম জিয়ার চিকিৎসায় দেশি বিদেশি চিকিৎসক। এবং হাদি হত্যা মামলার চার্জশিট 10 দিনের মধ্যে দেয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বিচার শেষ হবে আশা। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।